রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে লেকচার নাম্বার 6, যেখানে 5টি কোশ্চেন নিয়েছি। এই 5টি কোশ্চেনের মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই বোর্ডে এসছে বা স্কুল লেভেলের যে কোনো ইউনিট টেস্ট পরীক্ষায় এসছে। তো প্রথম কোশ্চেনটা একবার পড়ো, যদি কোশ্চেনগুলো তোমরা পেরে থাকো কোশ্চেনগুলো আগে পড়ে নাও, পড়ার পর যদি কোশ্চেনগুলো পেরে থাকো তাহলে লেকচারটাকে ছেড়ে দাও, তো দেখা দরকার নেই। আর যদি রিভিশন করার ইচ্ছা থাকে তো একবার চোখ বুলিয়ে নাও। তো ভরের নিত্যতা সূত্র ডাল্টনের পরমাণুবাদ মেনে চলে, ব্যাখ্যা করো। প্রথম কোশ্চেন। তো প্রত্যেকটা কোশ্চেন এক এক করে পড়বো, এক একটা করে সলভ করব। তো প্রথম কোশ্চেন বলেছে যে ভরের নিত্যতা সূত্র ডাল্টনের পরমাণুবাদ মেনে চলে, তার প্রমাণ। তার ডাল্টন কি বলেছেন না, বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন যে পরমাণু হচ্ছে অবিনশ্বর। প্রথম মুক্তি, পরমাণু হচ্ছে অবিনশ্বর। তো পরমাণুর ভর অভিন্ন হয়ে থাকে। তিনি আরো কি বললেন না, পরমাণুর ভর অভিন্ন হয়ে থাকে। তো রাসায়নিক বিক্রিয়ার আগে বা পূর্বে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর, যেহেতু পরমাণুর ভর অভিন্ন হয়ে থাকে তার উপরে জোর দিয়ে আমি বলছি যে মোট ভর বিক্রিয়ার শেষে বা বিক্রিয়ার অন্তিমে বিক্রিয়াজাত পদার্থগুলির পরমাণুর মোট ভর কি হবে, সমান হবে। তো বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলো আমি মানলাম নাইট্রোজেন আর হাইড্রোজেন, এই দুটো হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ। তাহলে এরা বিক্রিয়া করলো, বিক্রিয়া করে সাপোজ ধরো NH3 গ্যাস বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করলো। তাহলে বিক্রিয়ার আগে মোট পরমাণু কটা ছিল, 2 2 4, এখানেও কটা থাকবে, 4টা, এখানেও কটা থাকবে, 4টা। তো এখানে নাইট্রোজেন 1টা, হাইড্রোজেন 3টা, তো 4টা তো অলরেডি আছে। কিন্তু না, তো প্রত্যেকটা মৌলের খেয়াল করবে যে প্রত্যেকটা মৌলের জন্য পরমাণুর ভরকে কি হতে হবে, সমান হতে হবে। তাহলে প্রত্যেকটা মৌলের বা প্রত্যেকটা পদার্থের পরমাণুর ভর অভিন্ন হয়ে থাকে। তাহলে হাইড্রোজেন এখানে কটা আছে, 2টো, হাইড্রোজেন এখানে কটা আছে, 3টা। তাহলে হাইড্রোজেনের ভরকে যদি সমান করতে হয়, এ পাশে 3 করব, সামনে একটা 2 গুণ করব, তাহলে হাইড্রোজেন কটা হলো, 6টা পরমাণু হলো, এখানেও কটা আছে, 6টা পরমাণু। তাহলে হাইড্রোজেন পরমাণুর ভর সমান হয়ে গেল। নাইট্রোজেন 2টো ছিল, নাইট্রোজেন 2টো হয়েছে, তাহলে নাইট্রোজেন পরমাণুর ভর সমান হয়ে গেল। তাহলে বিক্রিয়ার আগে তাহলে যত ভর ছিল বিক্রিয়ার পরে ঠিক তত ভর থাকবে। ক্লিয়ার হলো? তো বিক্রিয়ার আগে যত ভর বিক্রিয়ার পরেও ঠিক যদি তত ভর হয়, তাহলে ডাল্টনের পরমাণুবাদ ঠিকই যে ভরের সংরক্ষণ সূত্র বা ভরের নিত্যতা সূত্র মেনে চলছে। তো এই যুক্তিটার উপরে আমি জোর দিয়েছিলাম যে পরমাণু অবিনশ্বর, পরমাণুকে ভাঙা যায় না। সেকেন্ড বলেছিলাম না পরমাণুর ভর অভিন্ন হয়, পরমাণুর ভর অভিন্ন হয়। তাহলে প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা মৌলের বা প্রত্যেকটা পদার্থের পরমাণুর ভর হচ্ছে অভিন্ন। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর ভর কত, 6, এখানে হাইড্রোজেন পরমাণুর 3 দুনে 6, এখানে নাইট্রোজেনের 2, এখানে নাইট্রোজেনের 2। তো পরমাণুর ভর আমরা কি পেলাম, যে অভিন্ন পেলাম। তাহলে ডাল্টনের পরমাণুবাদ ভরের নিত্যতা সূত্রকে মেনে চলে। তো এই ইকুয়েশনটা কি ছিল না, এই ইকুয়েশনটা ক্ষেত্রে এটা ছিল বিক্রিয়াজাত, মানে রাসায়নিক বিক্রিয়ার পূর্বে আর রাসায়নিক বিক্রিয়ার পরে। তো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে মোট ভর, রাসায়নিক বিক্রিয়ার পরে মোট ভর কি হবে, সমান হয় ডাল্টনের পরমাণুবাদ থেকে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে ভর চেক করো, তো নাইট্রোজেনের ক্ষেত্রে কত হয়, 14 গুণিতক 2। ক্লিয়ার? হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়, হাইড্রোজেনের কটা পরমাণু, 6টা, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1 × 6। তাহলে মোট ভর আমি কত পাবো, যোগ করে দেবো, 14 28 + 6 সমান হচ্ছে 34। তাহলে একে যদি ভরে প্রকাশ করি তাহলে গ্রাম লিখতে পারি। আচ্ছা, অ্যামোনিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে 2 গুণিতক অ্যামোনিয়া, নাইট্রোজেন হচ্ছে কত, 14, হাইড্রোজেন হচ্ছে কত, 3টে পরমাণু রয়েছে, তার মানে আমি কি লিখবো, 1 × 3। ক্লিয়ার? তার মানে কত হচ্ছে, 3 আর 14 হচ্ছে 17, 17 দুনে কত পাবো, 34। তাহলে কি দেখতে পেলাম, যে রাসায়নিক বিক্রিয়ার পূর্বে যে ভর ছিল রাসায়নিক বিক্রিয়ার পরে সেই একই ভর। তাহলে আমি রাসায়নিক বিক্রিয়াকে সমতা বিধান কেন করব না, সমতা বিধান এই জন্যই করব যে রাসায়নিক বিক্রিয়ার পূর্বে মোট ভর যা হয় রাসায়নিক বিক্রিয়ার পরেও মোট ভর তাই হয়। তাহলে আমাকে ডেফিনেটলি রাসায়নিক বিক্রিয়াকে বা রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। ক্লিয়ার হচ্ছে? তো ডাল্টনের পরমাণুবাদ থেকে আমরা বলতে পারি এবং রাসায়নিক বিক্রিয়ার পূর্বে যা ভর ছিল রাসায়নিক বিক্রিয়ার পরে তাই ভর। তাই আমরা ল্যান্ডল্টের পরীক্ষা থেকেও আমরা পেয়েছিলাম যে সেখান থেকে আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়াকে সমতা বিধান অবশ্যই করতে হবে। নেক্সট কোশ্চেন, যে কোশ্চেন নাম্বার 2, মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র কিভাবে রক্ষিত হয়। তো প্রথমত মোমবাতি হচ্ছে একটা হাইড্রোকার্বন যৌগ। তাহলে মোমবাতি, আমরা মোম যদি আমরা লিখি তাহলে মোম হচ্ছে কি একটা হাইড্রোকার্বন
যৌগ। হাইড্রোকার্বন যৌগ মানে হচ্ছে কি, তার মধ্যে হাইড্রোজেন আছে আর কার্বন আছে। তো দহনে হেল্প করে কি, অক্সিজেন। তাহলে মোমের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, বায়ুমণ্ডলে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে এই মোমটাকে আমি রাখলাম কোথায়, একটা বদ্ধ কাচের ঘরে রাখলাম, একটা বদ্ধ কাচের ঘর। এটা একটা বদ্ধ কাচের ঘর, যেখানটায় বাইরের কোনো গ্যাস বা ভেতর থেকে কোনো গ্যাস বাইরে যেতে পারবে না, বাইরে থেকে কোনো গ্যাস ভেতরে আসতে পারবে। তাহলে মোমের সাথে অক্সিজেনের দহন হলো। দহনের ফলে কি হচ্ছে না, মোমের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে আর কার্বন আছে। হাইড্রোজেন আছে আর কার্বন আছে। তাহলে এই হাইড্রোজেন আর কার্বন বায়ুমণ্ডলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মানে ওই বদ্ধ কাচের ঘরের মধ্যে যে অক্সিজেনটা ছিল তার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প মানে জল উৎপন্ন করলো। তাহলে উৎপন্ন করার পর ওটা তো ওই কাচের ঘরের মধ্যে আছে। তাহলে আগে যে ভর ছিল, রাসায়নিক বিক্রিয়ার পরেও আমরা সেই একই ভরই পাবো, যদি আমরা কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পকে ধরে রাখতে পারি। ক্লিয়ার হচ্ছে? তো ধরে রাখার জন্য আমরা কাচের ঘরকে হেল্প নিয়েছিলাম। তো আমরা এখানে বলতে পারলাম মোমবাতি দহনের ক্ষেত্রে ভরের নিত্যতার সূত্র তাও মেনে চলে। যদি এরকম বদ্ধ কাচের ঘর যদি আমরা ধরে এক্সপেরিমেন্ট করি, তাহলে আমরা ভরের নিত্যতার সূত্র প্রমাণ করতে পারবো। সেকেন্ড কোশ্চেন, লোহায় মরিচা পড়লে লোহার ভর বেড়ে যায়, ভরের সংরক্ষণ সূত্র এখানে কি মেনে চলে? ইয়েস অর নো? হ্যাঁ, লোহায় মরিচা পড়ে গেলে লোহাটা একটু চড়া চড়া হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে মরিচা পড়া লোহাটা পূর্বের লোহার থেকে ভারী হয়ে গেছে। কিন্তু হয়টা কি দেখো, লোহা এফি, তো এফির সাথে মরিচা পড়ার জন্য কারা কারা হেল্প করে, একটা বায়ুমণ্ডল অক্সিজেন আর জলীয় বাষ্প। তো আমি একটা বদ্ধ কাচের ঘর নিলাম, এখানটা আমি একটা বদ্ধ কাচের ঘর নিলাম। তো এখানটা আছে কি, ওই লোহার দণ্ডটা রয়েছে, তার সাথে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং জলীয় বাষ্পের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে মরিচা, Fe2O3 × 3H2O, সোদক ফেরিক অক্সাইড। তো এই বিক্রিয়াটাকে যদি একটা বদ্ধ কাচের ঘরের মধ্যে যদি আমি এক্সপেরিমেন্ট করতাম, তো কিছুদিন পরে এই মরিচা উৎপন্ন হতো। তাহলে বিক্রিয়ার আগে ওই অক্সিজেন, জলীয় বাষ্প ও লোহার ভর যাই ছিল, তো কিছুদিন পরে আমরা ওই যে মরিচাটা সৃষ্টি হচ্ছে তারও ভর আমি কি পাবো, একই পাবো। তাহলে একে আমরা ব্যালেন্স করে নিতে যদি পারি, তাহলে কিন্তু সেম পাবো। তাহলে এখানে সামনে একটা 2 লাগিয়ে দিলাম, তো 2 লাগালে কত আসছে, Fe2O3, আচ্ছা 6, এখানে 3 লাগালাম, তাহলে কটা আসছে, অক্সিজেন 3 3 6টা, তাহলে 3 3 6টা, তো এখানটা আমি কত লাগবো, 3 3 2 6, Fe2O3 3H2O, তাই তো 3H2O3। আচ্ছা, এখানটা যদি আমি 2 করি তাহলে কোনো ডাউট হবে না, 2H2 যদি করি, তার মানে এটাও শোধক ফেরিক অক্সাইড। তাহলে এখানে যদি 2 করি, 2 × 4 অক্সিজেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কিছুদিন পরে আমরা কি দেখবো, শোধক ফেরিক অক্সাইড উৎপন্ন হয়েছে। দেখো ব্যালেন্স হয়ে গেছে। ক্লিয়ার হচ্ছে? তো লোহায় মরিচা যদি পড়ে, তাহলে লোহার কি হয়, ভরের সংরক্ষণ সূত্র কিন্তু মেনে চলে। যে পূর্বে যে পরিমাণ এই অক্সিজেন, এই জলীয় বাষ্পকে যদি আমরা ধরে রাখতে পারতাম একটা বদ্ধ কাচের ঘরের মধ্যে, তাহলে কিছুদিন পরে যে সোদক ফেরিক অক্সাইডটা যে আমরা পাবো, তাহলে ওই মানে বদ্ধ জার সহ লোহার ওজনটা যদি আমরা, ওই মরিচা লোহার ওজনটা যদি নিই, তাহলে আমরা সেম ভরই আমরা পেতে চলেছি। তো এক গাদা খড়, কোশ্চেন নাম্বার 4 দেখো, এক গাদা খড় বাতাসে পোড়ালে সামান্য ছাই অবশিষ্ট থাকে, এক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয় কি হয় না? তো এক গাদা খড় কি হয়, খড় অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন, খড় হচ্ছে হাইড্রোকার্বন যৌগ, তা হাইড্রোকার্বন যৌগ মানে এর মধ্যে কার্বনও আছে আবার হাইড্রোজেনও আছে। তাহলে এই খড় বাতাসে পোড়ানো হচ্ছে, তাহলে খড়কে যদি আমি বাতাসে পোড়াই, তাহলে বাতাসে কি আছে না, অক্সিজেন আছে। তাহলে বাতাসের অক্সিজেনের সাথে এই খড়ের বিক্রিয়া হলো। ক্লিয়ার হচ্ছে? এটা একটা বদ্ধ কাচের ঘরের মধ্যে রয়েছে, তাহলে এই কাচের ঘরটার মধ্যে বিক্রিয়া করলাম। তো বিক্রিয়া করার পর, তাহলে যখন খড় আর অক্সিজেনটা নিয়েছিলাম, যখন জ্বালিয়েছিলাম না, তখন যে ভরটা ছিল, তো বিক্রিয়া করার পরে এই খড়ের সাথে অক্সিজেনের বিক্রিয়া হবে, তার মানে খড়ে কি আছে, কার্বন আর হাইড্রোজেন, তার মানে CO2 উৎপন্ন হওয়ার আছে, আর জলীয় বাষ্প মানে H2 উৎপন্ন আছে, আর সামান্য পরিমাণ লাস্টে যে খড়ের যে ছাইটা পড়ে থাকবে প্লাস ছাই। তাহলে এই যে পরিমাণটাকে যদি আমি পরিমাপ করি, তাহলে আমরা দেখব পূর্বের ভর আর বর্তমান ভরের সাথে কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক গাদা যদি খড় পোড়ায়, যদি এই সকল এক্সপেরিমেন্ট সম্ভব হয় যে একটা বদ্ধ কাচের ঘরের মধ্যে করা, তবে কিন্তু আমরা ভরের সংরক্ষণ সূত্রগুলোকে একদম এক্সপেরিমেন্টালি আমরা প্রুভ করতে পারবো। সেটাই বিজ্ঞান করেছে, যে একটা বদ্ধ কিছু একটা পাত্র নিয়েছে, ওই পাত্রের মধ্যে কিছু খড় নিয়েছে, তার মধ্যে কিছু অক্সিজেন প্রবেশ করিয়েছে, দিতে দেখা গেছে যে প্রবেশ করার পর তার ভর পরিমাপ করা হয়েছে। তো ভর পরিমাপ করার পর একে জ্বালানো হয়েছে, জ্বালাতে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জল এবং কিছু পরিমাণ ছাই উৎপন্ন হলো।
তো ফাইনালি যেটা উৎপন্ন হওয়ার পর তাকে আবার পরিমাপ করা হলো, পরিমাপ করতেও সেই পূর্বের ভর পাওয়া গেল। তাহলে পূর্বের ভর যদি পাওয়া যায় তাহলে তখনই বিজ্ঞান কি বলে উঠলো না, বললো যে তাহলে ভরের সংরক্ষণ সূত্র এখানেও প্রযোজ্য। ক্লিয়ার আছে? তো লাস্ট কোশ্চেনটা, রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা কেন প্রয়োজন? না, রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর ভর এবং বিক্রিয়ক পদার্থের মোট পরমাণুর ভর এবং বিক্রিয়া শেষে বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর ভর সমান হয়। তাহলে যদি সমান হয় তাহলে কেন আমরা সমতা বিধান করব না, কেন আমরা রাসায়নিক বিক্রিয়ায় সমান চিহ্ন ইউজ করব না? ডেফিনেটলি আমরা করতে বাধ্য। তো আজকের এই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেস্ট করেছি। এরপরে আমরা নিয়ে আসতে চলেছি রাসায়নিক গণনা চ্যাপ্টারে যে সকল নিউমেরিক্যালগুলো এসে থাকে সেই সকল নিউমেরিক্যাল বেসড কিছু কোশ্চেন। তো আজকের মতো এতটুকুই থাকলো, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। যদি উপকৃত হও তাহলে সাবস্ক্রাইব করে রাখো। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।